এই মেয়েটিকে ছোটবেলায় একটা পতিতালয় বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজেই একটা পতিতালয় খুলে বসে আর ধীরে ধীরে সকল অসহায় মেয়েকে আশ্রয় দিতে শুরু করে। কিন্তু ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় তাদের উপরে ঘটে যায় এক নরকীয় কাণ্ড, যেখানে নিজের মায়ের ইজ্জত বাঁচানোর জন্য 12 বছরের একটি মেয়ে নিজেকে সঁপে দেয়। আর ওই পতিতালয় যত মেয়ে ছিল তাদেরকে ওখানে মেরে ফেলে কিছু দুর্বৃত্তরা। মুভিটা দেখার সময় নিজের চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে। আপনি আরও বেশি অবাক হবেন এটা জেনে যে এটা একটা সত্য ঘটনা। তো বন্ধুরা, ছায়া গল্পের আজকের আয়োজনে থাকছে বেগম জান মুভিটার এক্সপ্লেনেশন। সাল 1947। টানা 200 বছর ইংরেজদের গোলামি করার পর অবশেষে স্বাধীন হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইংরেজরা তাদের দেশকে দুই ভাগে ভাগ করে দেয়, হিন্দুস্তান আর পাকিস্তান। ইংরেজদের আদেশে একটা নির্দিষ্ট লাইন বরাবর দুই দেশের বর্ডার টানা হচ্ছে। বেগম জানের পতিতালয়টা এমন একটা জায়গায় পড়েছে যেখানে বর্ডারটা ঠিক তার মহলের মাঝখান দিয়েই যাবে। মহলের অর্ধেক পাকিস্তান আর অর্ধেক হিন্দুস্তান। বেগম জান খুব ডার্টি একজন মানুষ। এই এলাকার রাজার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে, তাই সে কাউকে তোয়াক্কা করে চলে না। মূলত রাজাই তাকে এই মহলটা উপহার দিয়েছে। বেগম জানের দরজা একটা মেয়ে এসেছে, তার নাম শবনম। মেয়েটাকে কয়েকজন ধর্ষণ করেছে। শবনম তার বাবার বাড়িতে ফিরে গেলেও তার বাবা তাকে বাসায় জায়গা না দিয়ে রেখে যায় বেগম জানের দরজায়। শবনম বেগম জানের পাশে বসে আছে আর বেগম তাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু শবনম কথা বলা তো দূরের কথা, একটু নড়াচড়াও করে না। তার সাথে ঘটে যাওয়া কাহিনী দেখে সে বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বেগম সবাইকে বলে ওর বাবা ওকে ঘরে তোলেনি, কিন্তু আমার ঘরটা ওর জন্য উন্মুক্ত। ওকে নিয়ে যাও, গোসল করাও, ভালো মন্দ খেতে দাও, ভালো জামা কাপড় পরাও, ওর যত্নআত্তি করো। ও অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছে। বেগমের মা শবনমকে নিয়ে যাচ্ছে। কি যেন ভেবে বেগম শবনমকে আবারও তার কাছে নিয়ে আসতে বলে। সে শবনমকে জিজ্ঞাসা করে অনেক কষ্ট হচ্ছে তাই না? ওরা খুব অত্যাচার করেছে তোমার উপরে। এই বলে শবনমের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়, কিন্তু শবনমের কোনো রিয়াকশন নেই। সে আবারও চর মারে, কিন্তু এবারও কোনো রিয়াকশন নেই। বেগম তার গালে চর মারতেই থাকে আর এইবার চিৎকার করে কান্না করে ওঠে। শবনম তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। আর বেগম বলে কাঁদতে থাকো, কেঁদে কেঁদে মনের সকল কষ্ট বের করে দাও, নইলে কষ্টের তাপে তোমার ভেতরটা পুরো ছাই হয়ে যাবে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। রেডিওতে ইন্ডিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় আর স্বাধীনতার কথা শুনে পতিতালয়ের সবাই ঝাড়বাতি পুড়িয়ে ফানুস উড়িয়ে আনন্দ করতে শুরু করে। এখানে আমরা মাস্টার নামক একটা লোককে দেখতে পাই। মাস্টার একটা রাজনৈতিক দলের সদস্য আর তার পতিতালয় সবার সাথে একটা ভালো খাতির রয়েছে। মাস্টার আর গোলাপের মধ্যে একটা ভাব জমে গেছে। মূলত মাস্টারই তাদের এই আনন্দ উল্লাস করার জন্য খরচ বহন করছে। গোলাপও মাস্টারকে অনেক পছন্দ করে আর তার ইচ্ছে হলো এই পেশা ছেড়ে কোনো একদিন মাস্টারের সঙ্গে সুখের সংসার করবে। এখানে কেউই নিজের ইচ্ছায় এই পেশায় আসে না, সবাইকে কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজে লিপ্ত হতে হয়েছে। যখন তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না তখন আশ্রয় দিয়েছিল বেগম জান, আর এইভাবে গড়ে ওঠে বেগম জানের পতিতালয়। বর্ডার টানার দায়িত্ব দেওয়া হয় ইলিয়াস আর প্রসাদকে। তারা একটা সময় খুব ভালো বন্ধু ছিল। ইলিয়াস মুসলমান আর প্রসাদ হিন্দু। হিন্দু মুসলিম দাঙ্গার জন্য তারা আলাদা হয়ে যায়, কিন্তু তাদের বন্ধুত্বটা এখনও অটুট। ইলিয়াস এসেছে পাকিস্তানের তরফ থেকে আর প্রসাদ হিন্দুস্তান। এতদিন পর ইলিয়াস তার বন্ধুকে পেয়ে জিজ্ঞাসা করে তোমার মা কেমন আছে, তোমার মেয়ের কি খবর? প্রসাদ দুঃখভরা মন নিয়ে বলে মেয়েটা রেপ হতে হতে বেঁচে গেছে, আর মায়ের সাথে কি হয়েছে তা আমি জানি না। কিছু জিজ্ঞাসা করলে শুধু কাঁদতে থাকে, কিন্তু কিছুই বলে না। বাদ দাও এইসব, ভাবি কেমন আছে? ইলিয়াস বলে ও আর নেই। দুর্বৃত্তরা ওকে আমার চোখের সামনে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। কথাবার্তা শেষ করে তারা চলে যায় বর্ডার টানার জায়গাটা চেক করতে আর দেখতে পায় ঠিক বর্ডার লাইনের বরাবর একটা মহল দেখা যাচ্ছে। বর্ডারটা এমনভাবে যাবে যে মহলের অর্ধেক পড়বে হিন্দুস্তানে আর বাকি অর্ধেক পড়বে পাকিস্তানে। তার থেকে বড় কথা হচ্ছে ঠিক মহলার ওইখানে একটা চেকপোস্ট বসানো হবে, আর তাই ওই মহলটাকে ভাঙতেই হবে। ওইদিকে মহলের সবাই হোলি খেলছিল আর তারপর সেখানে কয়েকজন পুলিশ নিয়ে চলে আসে প্রসাদ আর ইলিয়াস। তারা মহল ভাঙার সরকারি নোটিশ নিয়ে এসেছে। তারা বেগমকে বলে দেশ বিভক্ত হয়ে যাচ্ছে আর এইখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার টানা হবে। বর্ডারটা তোমাদের মহলে ঠিক মাঝখান দিয়ে যাবে। অর্ধেক পড়েছে পাকিস্তানে আর বাকি অর্ধেক হিন্দুস্তান। এটা শুনে তারা সবাই অট্টহাসিতে মেতে ওঠে, কারণ তারা মনে করছে তাদের মহলটাকে দুই দেশে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রসাদ বেগমকে বলে তুমি হয়তো আমাদের কথাটা বুঝে উঠতে পারোনি, তোমাকে আমি আবারও বুঝাই। সামনের মাস থেকে কাঁটাতার দিয়ে হিন্দুস্তান আর পাকিস্তানের বর্ডার টানা শুরু হবে। তুমি যেখানে বসে আছো ঠিক ওইখানে একটা চেকপোস্ট বসানো হবে, আর তাই তোমাদের এই মহলটাকে ভাঙতেই হবে। বেগম বলে তোমরা যেটাকে মহল বলছো এটা আমাদের ঘর, এটাই আমাদের ঠিকানা। এই মহল দিয়ে আমাদের পেট চলে। কেউ যদি আমাদের মহল ভাঙার চেষ্টা করে তাহলে আমরা তার হাত পা শরীর থেকে ভেঙে পার্টিশন করে দেব। এটা শুনে একজন পুলিশ বেগমের দিকে বন্দুক তাক করে আর বলে ভদ্রভাবে কথা বল। আর বাকি সব পুলিশরাও তাদের দিকে বন্দুক তাক করে। এদিকে তারাও বা কম কিসে, তারাও তাদের কাছে যা ছিল তাই নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়। বেগম তাদেরকে থামতে বলে। ইলিয়াস আর প্রসাদ পুলিশদের সাথে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ইলিয়াস বলে 1 মাস বেগম যান। বেগম বলে মাস আমরা জানতে পারি জনাব, প্রতিবার আমাদেরকে লাল করে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে রাত হয়ে গেছে। মাস্টার এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। বেগম তখনও খ্যাপা। সে বলে আমার মহলে এসে আমাকেই হুমকি দেয়, আমার মহলে দাঁড়িয়ে আমাকেই 1 মাসের সময় দিয়ে যায়। তোমার তো পার্টিতে লোকজন চেনা জানা আছে মাস্টার, আমি ওদেরকে নত দেখতে চাই।
টাকা পয়সা মেয়ে যা লাগে আমি দেব, দরকার পড়লে আমি নিজে যাব। মাস্টার বলে শান্ত হও বেগম, সব কাজ এভাবে হয় না। আমি পার্টির হাইকমান্ডের সঙ্গে কথা বলবো, দেখি কিছু করা যায় কিনা। আমি এখন আসি। এর মধ্যেই দেখা যায় গোলাপ তার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু মাস্টার না খেয়েই চলে যায়। বেগম গোলাপকে বলে আমার হুক্কাটা নিয়ে এসো, মাস্টারের সাথে তোমার বিষয়টা নিয়ে আলাপ করব। সে অনেক আতঙ্কিত হয়ে যায়। সেলিমকে বলে রাজার কাছে খবর পাঠাও। রাত গড়িয়ে সকাল হয়ে গেছে। মহলে সবাই দেখতে পায় হাজার হাজার লোক দেশ বদল করছে। পাকিস্তানের হিন্দুরা যাচ্ছে হিন্দুস্তান, আর হিন্দুস্তানের মুসলমানরা যাচ্ছে পাকিস্তান। রাজামশাই চলে এসেছে তাদের মহলে। বেগম তাকে মহল খালি করার বিষয়টা বলে, আর রাজা বলে ঠিক আছে, চিন্তা করো না, আমি মুম্বাই গিয়ে কথা বলে সব ঠিক করে দেব। আমি শুনলাম তোমার মহলে নাকি নতুন একটা মেয়ে এসেছে, তাকে আমার চাই। রাজা মূলত শবনমের কথা বলছে। বেগম বলে ওর সাথে অনেক অত্যাচার হয়ে গেছে, ও এখনো এসবের জন্য প্রস্তুত না। কিন্তু রাজা এগুলো কিছুই কর্ণপাত করে না, রাজার তাকেই চাই। নতুন মেয়ে বলে কথা। বেগমের হাতে কোনো উপায় নেই, তাই সে শবনমকে তৈরি করতে বলে। শবনমকে সবাই টেনে হিসড়ে নিয়ে গোসল করিয়ে সাজগোজ করিয়ে রাজার কাছে পেশ করে, আর রাজামশাই শবনমের সঙ্গে খারাপ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপর কয়েকটা দিন পার হয়ে যায়। মাস্টার এসেছে তাদের সঙ্গে কথা বলতে। মাস্টারকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। সে বেগমকে বলে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আর বেগম তাকে বলে আমিও তোমার সঙ্গে একজনের বিষয়ে কথা বলতে চাই। মাস্টার বেগমের সাথে গোপনে কথা বলতে চায়, আর বেগম মাস্টারকে তার কক্ষে নিয়ে যায়। মাস্টার বলে আমি পার্টিতে কথা বলেছি, কিন্তু তাতে তেমন কোনো লাভ হবে না। এই মহল তোমাকে ছাড়তেই হবে। অনেক হয়েছে বেগম জান, এগুলো ছেড়ে দাও। চলো আমি আর তুমি মিলে নতুন একটা জীবন শুরু করি। মাস্টারের কথা শুনে বেগম তাজ্জব হয়ে যায়, আর বলে কি বলছো মাস্টার এসব? তুমি কি জানো কেউ একজন তোমাকে অনেক পছন্দ করে, তোমার সাথে ঘর বাঁধতে চায়। আমি তো ভেবেছি তুমি গোলাপের কথা আমাকে বলবে, কিন্তু তা না বলে তুমি বলছো আবল তাবল কথা। চলে যাও তুমি এখান থেকে, তুমি আর কখনোই এখানে আসবে না। মাস্টার চলে যায়, আর রাতের বেলা চুপি চুপি গোলাপ ওর সঙ্গে দেখা করতে আসে। মাস্টার গোলাপকে বলে আমি বেগমকে তোমার আর আমার কথা বলেছিলাম, সে আমার সাথে ঘর বাঁধতে চায়। গোলাপও এগুলো বিশ্বাস করতে চায়। জানেনই তো ভালোবাসা অন্ধ। মাস্টারের কথায় মজে যায় গোলাপ, আর তারা একে অপরকে আলিঙ্গন করে। ইলিয়াস আর প্রসাদ একজন লোককে মহলে পাঠিয়েছিল মহল খালি করার বিষয়ে আবার বলতে। ওই লোকটি তাদেরকে বলে আমি গিয়েছিলাম হুজুর, কিন্তু তারা আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেলিম তার কুকুরদেরকে আমার পিছনে লাগিয়ে দিয়েছিল। বেগম বলেছে আবারও যদি তাদেরকে বিরক্ত করা হয় তাহলে আমাদেরকে মেরে বর্ডারে ঝুলিয়ে রাখবে। এগুলো বলে লোকটা সেখান থেকে চলে যায়। আর প্রসাদ বলে বুঝলে ইলিয়াস মিয়া, সব কাজ সরকারি নিয়মে হয় না, কিছু কাজ বেসরকারি নিয়মেও করতে হয়। আমাদেরকে সোনাপুর যেতে হবে। তারা সোনাপুরে যায় কাবিরের সঙ্গে দেখা করতে। কাবির টাকার বিনিময়ে খুন খারাপি করে থাকে। প্রসাদ কাবিরকে বলে অমুক জায়গা থেকে ওই মহলটা খালি করতে হবে। আমাদের যা করার ছিল আমরা করেছি, এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। কাবির বলে সামলাতে হবে মানে কি? মেরে ফেলতে হবে? কিভাবে মারবো, গুলি করে নাকি চাকু দিয়ে? প্রসাদ বলে না না, এসবের কোনো প্রয়োজন নেই। ওই ভয়টাই দেখিয়ে যা করার করো, মহলটা খালি হলেই চলবে। সিন পরিবর্তন হয়ে দেখা যায় পতিতলার ভেতরে তারা সবাই খাওয়া দাওয়া করছে। গ্রামবাসী তাদের জন্য মাংস রান্না করে পাঠিয়েছে। জামিলা সেলিমকে বলে সেলিম চাচা, আপনি আমাদেরকে ওই বন্দুকগুলো চালানো শিখান না কেন? ওগুলো তো ওখানেই পড়ে আছে। সেলিম বলে বেগম জান যদি অর্ডার করে তাহলে বন্দুক চালানো শিখাতে পারি। এর মধ্যেই বেগম জানের কাছে একটা চিঠি আসে। বেগম চিঠিটা পড়ে দৌড়ে বাইরে চলে যায়, আর যাওয়ার সময় মাংসের পাত্রটা তার পায়ে লেগে সব মাটিতে পড়ে যায়। চিঠিটা পাঠিয়েছে কাবির। সেখানে লেখা ছিল বেগম জান, তরকারিটা কেমন ছিল? সেলিমের কুকুরগুলো দেখে বুঝেছিলাম ওগুলোতে অনেক মাংস হবে। আর হ্যাঁ, মহলটা খালি করতেই হবে। দুইটা দেশ হতে চলেছে, স্যাক্রিফাইস তো করতেই হবে। এরপর সিন পরিবর্তন হয়ে যায়। রাজা এসেছে তাদের সঙ্গে দেখা করতে। রাজা বেগমকে বলে সময় পাল্টে যাচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে। আমি দিল্লি গিয়েছিলাম, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। কয়েক বছরের মধ্যে রাজাদের সমস্ত সম্পত্তি সরকারি দখলে চলে যাবে। রাজারা রাজা থাকবে না। তোমাকে সরকারি আদেশ মানতেই হবে। মহলটা ছেড়ে অন্য কোথাও চলে যাও। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা আর আমার নেই। বেগম তখন বলে সব ক্ষমতাই এখন আপনার বাইরে, আপনি এখান থেকে চলে যান। আমি এই মহলেই থাকবো। আমি মরলে নিজের মহলে রানীর মতোই মরব। রাজা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেগম জান তার লোকদের দিয়ে সেলিমের কাছে বন্দুক চালানো শিখাতে থাকে। এদিকে সুজিত, জামিলার মেয়ে লাবণী এবং আরো দুইজনকে নিয়ে বাজারে গেছে কিছু কেনাকাটা করার জন্য। তারা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ফেরার পথে তারা লক্ষ্য করে কাবির এবং তার লোকজন পিছু নিয়েছে। তারা এদিক সেদিক ছুটে পালানোর চেষ্টা করে, আর কাবিরও তাদের পিছু করতে শুরু করে। হুট করে কাবির তাদের কথাবার্তা শুনতে পায়, আর সেই শব্দ অনুসরণ করতে করতে তার সামনে এগিয়ে যায়। সুজিত একা বসে আছে আর বিভিন্ন মানুষের কণ্ঠে কথা বলছে। সে আসলে ওই মহলে সকলের কণ্ঠ নকল করতে পারে। সুজিত কাবিরের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু কাবির সেটাতে না করে দেয় এবং তাকে মেরে ফেলে। সুজিতের মৃত্যুতে মহলের সবাই দুঃখ পায়। তখন সবাই কষ্ট নিয়ে বসে থাকে। এমন সময় বেগম বলে এই মহলটা আমি বানিয়েছিলাম, তোমরা সবাই একে একে এসেছ। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছি না। তোমরা সবাই এখান থেকে চলে যাও, কারণ তোমরা আর এখানে নিরাপদ নয়। আর আমার এই মহলের হেফাজত আমি নিজেই করতে পারবো।
বেগমের কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি বেগম? যখন আমাদেরকে কেউ থাকার জায়গা দেয়নি তখন তুমি আমাদেরকে থাকার জায়গা দিয়েছ, খাওয়ার ব্যবস্থা করেছ, আর এই বিপদের সময় আমরা তোমাকে ছেড়ে চলে যাব? এটা তুমি ভাবলে কিভাবে? আমরা কোথাও যাব না, এটা শুধু একটা পতিতালয় নয়, এটা আমাদের ঘর, আর আমরা সবাই এখানেই থাকবো। বেগম তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা কেউই মহল ছাড়তে রাজি নয়। বেগম তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে যেতে হবে না, কিন্তু লাবণী আর শবনমকে কোথাও রেখে আসতে হবে। এটা একটা যুদ্ধক্ষেত্র আর বাচ্চারা এখানে কোনোভাবেই নিরাপদ নয়। তারা কিছুদিনের জন্য লাখনার গুরুজির কাছে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আবারও নিয়ে আসা হবে। সিন পরিবর্তন হয়, রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, আর তখন গোলাপ চুপি চুপি মহল থেকে বের হয়। সে মাস্টারের সঙ্গে পালিয়ে যাবে। মাস্টার তাকে বলে, বেগম জানকে তুমি সবকিছু চিঠিতে লিখে এসেছ? সে বলে, হ্যাঁ সবকিছু লিখে এসেছি। তারা চলে যাচ্ছিল তখন পেছন থেকে বেগম ডেকে বলে, তুমি অনেক কিছু ওই চিঠিতে লিখতে ভুলে গিয়েছ। তুমি শুধু ব্যবসা বাণিজ্য সম্পর্কে লিখেছ, কিন্তু তোমাকে আধমরা অবস্থা থেকে যে বাঁচালাম সেটা লেখনি। যখন প্রেগনেন্ট ছিলে তখন সারা রাত জেগে নিজের হাতে তোমাকে মালিশ করেছি, 4 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে, সেখান থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছি। কই সেই কথাগুলো তো ওখানে লেখনি। গোলাপ তখন বলে, কসাইখানায় বকরিদের আদর করে ঘাস খাওয়ানো শুধু ঘাস খাওয়ানোই হয়, আদর না। এই কথা শুনে সেলিম ওকে গুলি তাক করে, কিন্তু বেগম তাকে থামিয়ে দেয় আর বলে, ও বড় হয়ে গেছে, ওকে যেতে দাও। মাস্টার গোলাপকে নিয়ে চলে যায় আর যাওয়ার সময় দেখে কাবির তার লোকজনদেরকে নিয়ে সেখানে বসে আছে। মাস্টার কাবিরকে ইশারা করে বলে, আমি তাহলে যাই। এরপর সে গোলাপকে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেয় আর সেখানে একটা লোক বসে আছে। মাস্টার বলে, তাড়াতাড়ি চলে যাও, রাস্তা অনেক বিপদ। আমি বেগমকে 2 বার মরতে দেখতে চাই। একবার তুমি বেইমানের গুলিতে মারলে আর একটু পরে আসল গুলিতে মারা যাবে। মাস্টারের কথা শুনে গোলাপ কিছুটা অবাক হয়ে যায় আর বলে, তাহলে আমাদের বিয়ের কি হবে? তখন মাস্টার বলে, পতিতদের খরিদ্দার হয়, স্বামী না। এই বলে দরজা লাগিয়ে দেয় আর ভিতরের লোকটা তার সঙ্গে জোর করতে শুরু করে। এদিকে বেগম আর সেলিম চারদিকে অনেকগুলো আলো দেখতে পায়। তারা বুঝে যায় অবস্থা খুব একটা সুবিধার না। বেগম সবাইকে ডেকে তোলে আর জামিলাকে বলে তার মেয়ে লাভলি এবং শবনমকে নিয়ে পেছনের দরজা থেকে পালিয়ে যেতে, কিন্তু জামিলা রাজি হয় না। সে বলে, এই রকমের পরিস্থিতিতে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি তোমাদের সঙ্গেই লড়াই করব। সেলিম বলে, জিদ করো না, যে কোনো সময় হামলা হতে পারে। আর ঠিক তখনই সেলিমের পায়ে একটা গুলি লাগে। এখানে 2 পক্ষের মধ্যে হামলা শুরু হয়ে যায়। ওদিকে দেখা যায় জামিলা শবনম আর লাভলিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশের অফিসার আস্তে আস্তে জামিলার দিকে এগিয়ে আসতে থাকে তার সঙ্গে খারাপ কাজ করার উদ্দেশ্যে। জামিলা তখন হাত জোর করে তার কাছ থেকে ছাড়া পেতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পুলিশ অফিসার সামনে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই জামিলার ছোট মেয়ে তার সামনে এসে পুরোপুরি বিবস্ত্র হয়ে যায়। আর এই সিনটা ছিল একটা শকিং সিন। অফিসার এটা দেখে চরমভাবে লজ্জিত হয়, কারণ তারও ওই মেয়েটার বয়সে একটা কন্যা সন্তান আছে। অফিসার তখন বলে, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, ওদেরকে যেতে দাও। এদিকে কাবির এবং তার লোকজন সমানতালে গুলি চালাচ্ছে। মাস্টার তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। গোলাগুলি চলছিল। হঠাৎ করে কাবিরে গুলি করা বন্ধ করে দেয়। বেগম কিছু বুঝে ওঠার আগেই তারা অনেকগুলো মশাল নিয়ে তাদের মহলের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারা মহলের ভেতরে মশাল আর কেরোসিন নিক্ষেপ করে এবং পুরো মহলে আগুন লাগিয়ে দেয়। এইবার মহল থেকে বেরিয়ে যায় বেগম জানেরা আর তাদেরকে ছুরি আর গুলি দিয়ে মারতে শুরু করে। সেলিম দেখতে পায় 2 জন লোক মশাল হাতে মহলের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সে বন্দুক নিয়ে তাদেরকে ধাওয়া করে। একে তো সেলিমের পায়ে গুলি লেগেছিল, আর ধাওয়া করার সময় সে পড়ে যায় এবং নড়াচড়া করতে পারছিল না। এটা বুঝে ওই লোক 2 জন সেলিমের শরীরে আগুন লাগিয়ে দেয়। বেগম তখন দেখতে পায় সেলিমের পুরো শরীরে আগুন লেগে গেছে আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। বেগম তাকে একটা গুলি করে মৃত্যুটা সহজ করে দেয়। তাদের চোখের সামনে সবকিছু পুরো ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এখন তারা কোথায় যাবে? এই পৃথিবীতে তাদের থাকার মতো কোনো জায়গা নেই। তাই তারা হাসি মুখে ওই মহলের মধ্যে ঢুকে পড়ে আর দরজাটা বন্ধ করে দেয়। আর তারা সেখানে আগুনে পুড়ে মারা যায়। এরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছে একটি কারণে, তা হলো তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, সমাজে তাদের কোনো দাম নেই। আর এই কাহিনীর মধ্য দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। আসলে সমাজে প্রত্যেকটা পেশার মানুষদেরকে সম্মান করা উচিত। মানুষকে মানুষের চোখে দেখতে হবে। তাই তো কবি বলেছেন, হে মানুষ, মানুষ হও আগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে সাহায্য করে, তাই আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।